আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন দর্শক, শেখ হাসিনার রয়টার্সের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পরে আমরা দেখেছি বিশ্বের বহু গণমাধ্যমে সেটা নিয়ে খবর প্রকাশিত হয়েছে, যেটাকে আমরা রিপ্রিন্ট বলি। বাংলাদেশের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশের সরকার তথ্য মন্ত্রণালয় থেকে একটা আদেশনামা জারি করা হয়েছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। এটা যে এক ধরনের সংবাদপত্রের ওপরে হুমকি, সেটা আমরা সবাই বুঝি, কিন্তু সরকার কোথাও না কোথাও একটু বোধহয় টেকনিক্যালি ভুল করছে। কারণ বাংলাদেশের গণমাধ্যম কেউ শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করছে না, তার অডিও ভিডিও প্রকাশ করছে না। বিশ্বের অন্য গণমাধ্যমে শেখ হাসিনা সম্পর্কিত খবর যেটা প্রকাশিত হচ্ছে, সেই খবরের গুরুত্ব বিচার করে বাংলাদেশে সেটা রিপ্রিন্ট হচ্ছে। এই যে রিপ্রিন্ট, এই রিপ্রিন্টকে কখনোই শেখ হাসিনার বক্তব্য প্রচার হিসেবে বলা যায় না। আবার শেখ হাসিনার বক্তব্য যখন প্রকাশ করা হচ্ছে বলে সরকার মনে করছে রয়টার্সের এই প্রতিবেদনের পরে, তখন প্রশ্ন উঠছে একটা, যে রয়টার্সের প্রতিবেদন, রয়টার্স তো একটা সংবাদ মাধ্যম থেকে, সোর্স থেকে খবর নিয়ে বিশ্বের গণমাধ্যমগুলো প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। তো সেটা যখন করছে, তখন একজন সাংবাদিক এরকম প্রশ্নও তুলছেন। তিনি বলছেন যে রয়টার্সের মতো প্রভাবশালী গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পরপরই সরকারি বিজ্ঞপ্তি তো রয়টার্সকে আবারও একটা রিপোর্ট প্রকাশের সুযোগ করে দিল। কি সেটা? এখন যদি রয়টার্স বলে, ফলোয়িং পাবলিকেশন অফ শেখ হাসিনাজ এক্সক্লুসিভ ইন্টারভিউ, বাংলাদেশ অথরিটিজ হ্যাভ ইস্যুড এ ডিরেক্টিভ কলিং আপন local media to refrain from publishing former PM's statements. অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে রয়টার্স যদি এখন এরকম সংবাদ প্রকাশ করে সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, যে রয়টার্সের প্রকাশিত সাক্ষাৎকার প্রকাশ করায় বাংলাদেশের গণমাধ্যমের উপরে সরকার চাপ প্রয়োগ করছে, কিংবা গণমাধ্যমকে বলছে এগুলো করা যাবে না, এই ধরনের প্রতিবেদন যদি রয়টার্সে হয়ে যায়, তখন সরকার কোন ধরনের চাপে পড়বে? এই প্রসঙ্গও আসছে। এই প্রসঙ্গ যখন আসছে, তখন এরই মাঝে প্রথম আলো টেকনিক্যালি আজকে একটা রিপোর্ট করেছে। সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা আদৌ আছে কি নেই। প্রথম আলোর এই রিপোর্টটা পড়ে আমার মনে হয়েছে যে এটা এক ধরনের অ্যান্টি আওয়ামী লীগ রিপোর্ট। অ্যান্টি আওয়ামী লীগ রিপোর্ট তো করতেই পারে পত্রিকা, কারণ এই মুহূর্তে প্রথম আলো, ডেইলি স্টার, তাদের অবস্থান এটা আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, এটা স্পষ্ট। প্রথম আলোর সম্পাদক সরাসরি সাক্ষাৎকারে বলেছেন, বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে, ডয়েচে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে শেখ হাসিনার রেজিম চেঞ্জের পেছনে যত ধরনের ভূমিকা রাখা প্রয়োজন, সেটা আমি এবং আমার প্রথম আলো রেখেছে। এটা আর লুকোছাপার বিষয় না, এটা ওপেন সিক্রেট। কিন্তু প্রথম আলোর এই প্রতিবেদনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে সত্যি আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার এই ঘোষণাটাকে ওন করছে কিনা। প্রথম আলো যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে এবং যাদের সঙ্গে কথা বলার কথা তারা উদ্ধৃত করেছে নাম প্রকাশ না করার শর্তে, সেটা যদি সত্য হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে শেখ হাসিনার এই ঘোষণাটা সত্য নাকি মিথ্যা, এটা তার ফেরার ঘোষণা নাকি রাজনৈতিক কৌশল। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি প্রথম আলো কি বলতে চাইছে এই রিপোর্টে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রথম আলোর প্রতিবেদনের কথা। প্রথম আলো মূলত যেটা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে বের করে আনার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই যে ঘোষণা, এই ঘোষণাটা সত্য নাকি এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এটা এমন কৌশল হতে পারে যে নেতাকর্মীদের উৎসাহিত করা, চাঙ্গা রাখার একটা কৌশল। আর একটা কৌশল হতে পারে সরকারের উপরে চাপ প্রয়োগ করা, যেন সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে সত্যি সত্যিই তিনি ফিরতে চান, কিন্তু তার আহ্বানে সাড়া দিয়ে অন্যান্য নেতারাও কি ফিরবেন?
এই প্রশ্ন তুলেছে প্রথম আলো। কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতাকর্মীরা, এই শিরোনাম তারা দিয়েছে। সেখানে তারা বলছে যে ডিসেম্বরে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন, নির্বাসনে থাকা এবং তার নেতাদের সঙ্গে একসঙ্গে ফেরার কথা বলেছেন। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়েছে। প্রথম আলো বলছে দলের ভেতরেই সংশয় রয়েছে। কোথায় রয়েছে? নেতাদের অনেকে বলছেন শেখ হাসিনা নিজে ফিরবেন কিনা, তার পাশাপাশি বড় প্রশ্ন হলো বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ঝুঁকি নিতে শেষ পর্যন্ত নেতাকর্মীরা প্রস্তুত আছেন কিনা। অর্থাৎ তার ডাকে অন্যান্য নেতারাও আসবেন, কর্মীরাও আসবেন, এটা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে জেগেছে। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারের কথা বলেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা দেশ ছেড়েছেন। এর মাঝে গত 2 বছরের ঝটিকা মিছিল টিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে, সেই কথাগুলো বলছে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি বলছেন আমাকে ফিরতেই হবে, যত যাই হোক ফিরতেই হবে, মৃত্যু হলেও ফিরতে হবে। এর আগে গত 28 জুন এনডিটিভিকে আরেকটা সাক্ষাৎকারে তিনি দিনক্ষণ উল্লেখ না করে বলেছিলেন এবছরের মধ্যেই তিনি ফিরবেন। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের দেশে ফেরার কথা প্রায়ই বলতেন। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক কোনো নেতা তার এই আহ্বানে সাড়া দেননি। এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম আলোকে বলেছে, এটা প্রথম আলো দাবি করছে। বরং অনেকে নিরাপত্তা ও গ্রেপ্তারের আশঙ্কায় ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছে। অর্থাৎ ভারতে থাকা নেতাকর্মীরা অনেকেই ভারত ছেড়ে দিয়েছেন, এই দাবি করছে প্রথম আলো। শেখ হাসিনা দেশ ছাড়ার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 1.5 বছর শাসন চালায়। গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডের রায়ের পরে শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে বারবার অনুরোধ করা হয়। প্রথম আলো বলছে এই যে ঘোষণা, এটা কৌশল নাকি কথার কথা। তারা বলছে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা প্রচার হওয়ার পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাদের বেশিরভাগই বলেছেন এই ঘোষণার পেছনে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কৌশল বা প্রস্তুতির কথা তাদের জানা নেই। ডিসেম্বর আসতে এখনও 5 মাস বাকি রয়েছে। এর মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতাসীন বিএনপির অবস্থান, বিরোধী দলের অবস্থান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের ভূমিকা, এসবের ওপরে অনেক কিছু নির্ভর করবে। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন শেখ হাসিনা প্রায় 45 বছর ধরে আওয়ামী লীগের সভাপতি। আন্তর্জাতিক পর্যায়ে তার যোগাযোগ রয়েছে, দলের বর্তমান ভঙ্গুর অবস্থাও অজানা নয়। এরপরও যেহেতু তিনি ফেরার কথা বলছেন, হয়তো তার নিজের সেই ধরনের প্রস্তুতি আছে। তবে এর জন্য দলের প্রস্তুতি কি এবং এর কৌশল কি হবে তা এখনো পরিষ্কার নয়। আওয়ামী লীগের নেতারা বলছেন যে এখনো কর্মকৌশল পরিষ্কার নয়। আবার কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল কতটা প্রকাশ্যে সংগঠিত হতে পারবে সেই ব্যাপারেও তাদের দ্বিধা রয়েছে। এছাড়া যাদের সম্পদ এবং আর্থিক নিরাপত্তা রয়েছে তাদের বড় অংশ শেখ হাসিনার আহ্বানে দেশে ফিরে কারাবরণ করবেন বলে মনে করেন না ওই নেতা, যে নেতার সঙ্গে প্রথম আলো কথা বলেছে। তার মতে তারা বরং রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হওয়ার জন্য অপেক্ষা করবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিচ্ছে, কিন্তু তিনি নিজেই ফিরবেন। জনগণের প্রতি আস্থা আসলে কতটা, এই প্রসঙ্গ টানছে প্রথম আলো। বলছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সরকারের অনেক ভুল ত্রুটি হতে পারে, ভালো মন্দের বিচার জনগণ করবে, সেটার অধিকার জনগণের। তিনি আরও বলেন তাকে দোষী সাব্যস্ত করা হলেও কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা উচিত নয়, দলটি সম্পর্কে সিদ্ধান্ত জনগণই নেবে। আওয়ামী লীগ পুনর্গঠনে 300 আসনের মধ্যে 125 আসনের নেতাকর্মীদের সঙ্গে তিনি অনলাইন মিটিং করেছেন, এই কথাও তিনি বলেছেন। রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছি। প্রথম আলো এটা বলছে যে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া, বিবিসি বাংলার রিপোর্টেও আমরা দেখেছি যে বিএনপি, জামাত, এনসিপি 3 ধরনের প্রতিক্রিয়া দিয়েছে। বিএনপি জামাত একই
একে অপরকে দোষারোপ করছে যে এই ফেরার ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি জড়িত, সেটা জামাত বলছে, বিএনপি বলছে জামাত জড়িত সেটা বলছে, এনসিপি বলছে যে তিনি ফিরতে পারেন কিন্তু ফাঁসির দড়ি গলায় নিতে হবে। আবার একাধিক গণমাধ্যম বলছে যে এই শেখ হাসিনার ফেরার ঘোষণাটা সরকার আদতে পাত্তাই দিচ্ছে না, এটাকে গুরুত্বপূর্ণ ভাবছে না। এটা সরকারের সঠিক কৌশল নাকি ভুল কৌশল সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে সঠিক ভুলের চাইতেও বড় কথা হচ্ছে যে সরকারের এই কৌশলটা হয়তো প্রকাশ্য, সেটা হচ্ছে যে তারা প্রকাশ্যে বলবে এটাকে আমরা পাত্তাই দিচ্ছি না, ভেতরে ভেতরে হয়তো অন্য কর্মকাণ্ড হতে পারে। সরকার বিষয়টি আইনের দৃষ্টিতেই দেখছে, এটা বলছেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি বলেছেন শেখ হাসিনার পুরো বিষয়টি আইনের আওতায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। দেশের গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা সম্মানের চোখে দেখবে বলে তিনি মনে করেন। মন্ত্রী আরও বলেন শেখ হাসিনার বক্তব্য নৈরাজ্য সৃষ্টিকারী বিষয়, সরকার পুরো বিষয়টি আইনের দৃষ্টিতেই দেখছে। তার মানে এখানেও তথ্যমন্ত্রী প্রচ্ছন্ন একটা হুমকি দিলেন গণমাধ্যমকে যে শেখ হাসিনার নিউজ নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। এটা বোধহয় সরকারের একটা ভুল কৌশল, কারণ শেখ হাসিনার বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও ক্লিপ কোনো কিছুই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে না। আবার এই ব্যাপারে সবথেকে বড় ভুক্তভোগী দলের নাম বিএনপি, যার দলের বর্তমান প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় তার বক্তব্য সরাসরি প্রচার করার জন্য 21 টেলিভিশনের চেয়ারম্যানকে আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছিল। সেটা ভুল সিদ্ধান্ত ছিল, অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছিল, এবং একই পথে যদি বিএনপি হাঁটে তাহলে বিএনপি আর একটা ভুল করবে। প্রথম আলোর এই রিপোর্ট মূলত বলছে তারা একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে কথা বলে দাবি করছে, এটা তাদের দাবি, আমি জানি না সত্য কিনা, তারা দাবি করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার এই বক্তব্যের কর্মকৌশল সম্পর্কে এখনো কিছুই জানে না। তিনি তখন তারই দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার মানে রাষ্ট্রপতি পদে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন বটে, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আওয়ামী লীগের আন্দোলনের মুখে ভেঙে দিতে হয় এবং 1/11 সরকার ক্ষমতায় আসে। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল শুধুমাত্র কারণ পাগল শিশু ছাড়া কাউকে নিরপেক্ষ মনে করতেন না খালেদা জিয়া, এবং তিনি বিএনপি ঘরানার বিচারপতিকে প্রধান উপদেষ্টা পদে বসিয়ে দিতে, এমনকি প্রধান বিচারপতির মানে উচ্চ আদালতের বিচারপতিদের বয়স সীমা পর্যন্ত পাল্টে ফেলেছিলেন। সেই বিএনপি এখন বলছে তাদের রাজনৈতিক অঙ্গীকার, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আগামীবার ফিরিয়ে আনবে। বাংলাদেশে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই হবে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যে রায় হয়েছিল গত বছর নভেম্বরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে, সেই রায়টিকেই আপিল বিভাগও বহাল রাখবার পর বাংলাদেশের বর্তমান সরকারের আইনমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ছিল তাদের রাজনৈতিক অঙ্গীকারের অংশ, কাজেই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ অধিবেশনে এ সংক্রান্ত বিল এনে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের যে 15 সংশোধনী আনা হয়েছিল সেই সংশোধনীটাকে চ্যালেঞ্জ করে আদালতে যে মামলাটা চলছিল তারই প্রেক্ষিতে গত বছর নভেম্বরে যখন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তখনই তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়ে গিয়েছিলেন এবং মার্চে যখন এসে পুরো রায়টা মানে সৈয়দ রেফাত আহমেদ কি লিখে গেছেন সেই বেঞ্চের রায়টা যখন পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয় তখন দেখা যায় আদালত তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে এখনো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই সুনির্দিষ্ট করে গেছেন। এখন আজকে আবারও আপিল বিভাগ পুনর্বহালের যে রায় সেটাকে বহাল রেখেছে, কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবার ফিরে আসতে কোনো বাধা নেই বটে এবং বিএনপি সরকার দাবি করছে বটে যে এটা তাদের রাজনৈতিক অঙ্গীকারের অংশ, কিন্তু মনে রাখতে হবে 2025 সাল জুড়ে আলী রিয়াজের যে দরবার বসেছিল ইউনূস আমলে জাতীয় ঐকমত্য কমিশন, সেই ঐকমত্য কমিশনে কিন্তু মাসের পর মাস চা নাস্তা খেয়ে দিনভর আলোচনার পরেও তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে প্রধান উপদেষ্টা কে হবেন
সে বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছতে পারেনি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো। মনে রাখতে হবে একথাও যে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা খুঁজে পাওয়া যায় না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করবার জন্য নিরপেক্ষ লোক কোথায় পাওয়া যাবে? এ প্রসঙ্গে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়কার প্রধানমন্ত্রী, তিনি একটা ঐতিহাসিক উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, এবং সে কারণেই তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়ে পুরো 1994 সাল থেকে 1996 এক দফা পাক্ষিক নির্বাচন করে ফেললেন 15ই ফেব্রুয়ারি, জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে রাজপথে আন্দোলনে রেখে, এবং তারপর ক্ষমতায় টিকতে না পেরে মাসখানেকের মধ্যে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। কিন্তু কিছুতেই খালেদা জিয়াকে এ বিষয়ে স্বীকার করানো যায়নি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজনীয়তা আছে এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু রাখার জন্য একজন নিরপেক্ষ প্রধান উপদেষ্টা পাওয়া যেতে পারে। এবং 2007 সালের 1/11 পরিস্থিতি যে সৃষ্টি হলো, সেটা পুরোটাই সৃষ্টি হলো কারণ খালেদা জিয়া, তখনকার প্রধানমন্ত্রী, তিনি এই সিদ্ধান্ত নিলেন যে প্রয়োজনে তিনি প্রধান বিচারপতির বয়সসীমা বাড়িয়ে দেবেন, বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে দেবেন, এবং বাড়িয়ে দিয়ে বিএনপি ঘরানার বিচারপতি যাতে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা হয়ে বসতে পারেন সেটা নিশ্চিত করবেন। সে কারণে 2004 সালে বিএনপি জামাত জোট সরকার যখন আবার ক্ষমতায়, তখন তারা মিলে বিচারপতিদের অবসরের বয়সসীমা 65 থেকে 67 করেছিলেন, যাতে বিচারপতি KM হাসান প্রধান উপদেষ্টার পদে বসতে পারেন। এবং তখন থেকে এই সমালোচনা শুরু হয়েছিল যে বিচারালয়কে, আদালতকে, এমনকি সর্বোচ্চ আদালতকে এই যে একটা রাজনৈতিক সুবিধার ফাঁদে ফেলে দেওয়া হলো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে, এবং প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি হবেন, সর্বশেষ অবসর নেওয়া প্রধান বিচারপতি হবেন, এই লোভটা সৃষ্টি করা হলো সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তিদের মনে। সেটা বাংলাদেশের রাজনীতি কিংবা বিচারালয় কারো জন্য ভালো হলো না। কিন্তু খালেদা জিয়া KM হাসান ছাড়া আর কাউকে কোনো বিচারপতির হাতে ক্ষমতা দিতে রাজি ছিলেন না শেষ পর্যন্ত। তিনি তখন তারই নির্বাচিত প্রেসিডেন্ট, তারই দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতি পদে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন বটে, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আওয়ামী লীগের আন্দোলনের মুখে ভেঙে দিতে হয় এবং 1/11 সরকার ক্ষমতায় আসে। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল শুধুমাত্র কারণ পাগল শিশু ছাড়া কাউকে নিরপেক্ষ মনে করতেন না খালেদা জিয়া, এবং তিনি বিএনপি ঘরানার বিচারপতিকে প্রধান উপদেষ্টা পদে বসিয়ে দিতে, এমনকি প্রধান বিচারপতির উচ্চ আদালতের বিচারপতিদের বয়সসীমা পর্যন্ত পাল্টে ফেলেছিলেন। সেই বিএনপি এখন বলছে তাদের রাজনৈতিক অঙ্গীকার, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আগামীবার ফিরিয়ে আনবে। কারণ খুব স্বাভাবিক, পুরো আওয়ামী লীগ আমল জুড়ে আওয়ামী লীগ এসে যখন আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল এবং উচ্চ আদালত সে সময় এই নির্দেশনা দিল যে এই রায় দিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদ চাইলে বাতিল করে দিতে পারে, এবং বিচারপতি খায়রুল হক, যেই প্রধান বিচারপতি ওই রায় দেওয়ার জন্য এখন হত্যা মামলায় জেল খাটছেন, সেই প্রধান বিচারপতি খায়রুল হক তখন বলেছিলেন যে আদালতকে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে জড়িত করা ঠিক হবে না, একটা কোনো অন্য ব্যবস্থা দেখা দরকার। এই দফায় যখন জাতীয় ঐকমত্য কমিশন বসেছে এবং সবগুলো রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার গৃহীত হলে প্রধান উপদেষ্টা কে হবে তা নিয়ে আলোচনা করেছে, তখন কিন্তু এ বিষয়টায় আবার তারা খোলামেলাই থেকেছে যে প্রধান উপদেষ্টা মানেই সদ্য সাবেক প্রধান বিচারপতি হতে হবে, সে পথে কিন্তু এই রাজনৈতিক দলগুলো হাঁটে নাই। কিন্তু সে রায় দেওয়ার জন্য বেচারা ওই প্রধান বিচারপতি খায়রুল হককে এখন জেল খাটতে হচ্ছে। কাজেই সৈয়দ রেফাত আহমেদ আবার যে পুনর্বহাল করে গেলেন, এবং পুনর্বহাল করবার পর মার্চে এসে দেখা গেল তিনি আবার বলে গেছেন সদ্য সাবেক প্রধান বিচারপতিকেই সেই দায়িত্ব দেওয়া উচিত। এর কি ফল পরবর্তীতে হবে তাই বা কে বলতে পারে। এর মধ্যে প্রধান বিচারপতি পাল্টে গেছেন। এখন যিনি প্রধান বিচারপতি তিনি জুবায়ের রহমান চৌধুরী,
তার নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগে কিন্তু এ রায় দিয়েছেন যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থেকেছে। এখন জুলাই সনদে যে ফর্মুলাটা দেওয়া হয়েছে, জুলাই সনদ তো বাস্তবায়ন করবে না বিএনপি জানিয়ে দিয়েছেন, বিএনপির সালাউদ্দিন আহমেদ জানিয়ে দিয়েছেন যে মানে একেবারে হুবহু জুলাই সনদ বাস্তবায়নের কোনো পরিকল্পনা তাদের নাই। গণভোটটাকেও তারা মানে সেভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন না। তারা গণভোট জুলাই সনদ দুয়েই রাজি হয়েছিলেন, ওই যে মাসের পর মাস গিয়ে নাস্তা খেয়েছেন, আলাপ আলোচনা করেছেন আলী রিয়াজের জাতীয় ঐকমত্য কমিশনে। তার একমাত্র কারণ ছিল তারা জাতীয় নির্বাচন নিয়ে যাতে ইউনূস সরকার আর কোনো গড়িমসি না করতে পারে সে ব্যবস্থাটা করতে চেয়েছিলেন। কাজে জুলাই সনদের ফর্মুলা যে বিএনপি সরকার গ্রহণ করবে না সেটা এক রকমের ধারণাই করা যায়। এবং তাদের আবার নোট অফ ডিসেন্টও দেওয়া ছিল তত্ত্বাবধায়ক গঠনের ফর্মুলাতে। সেখানে এমন একটা জটিল ফর্মুলা বের করা হয়েছিল, বলা হয়েছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি মিলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের কমিটি গঠন করবেন। মানে ভাবেন, তখন থেকে এদের মাথায় ছিল যে সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল আর কে হবে, হবে জাতীয় নাগরিক পার্টি। কাজেই যারা 2024-এর জুলাই আগস্টের আন্দোলন ঘটালো বা ইউনূসের পার্টি যারা, তাদেরকে তো একটা ক্ষমতার কেন্দ্রে না রেখে কোনো কিছুই এগুনো যাবে না। কাজেই সংস্কারের কেন্দ্রে জাতীয় নাগরিক পার্টিরও ঠিক হিস্সাটা নির্ধারণ করে রাখা হয়েছে ওই ফর্মুলায় বলা হচ্ছে যে 90 দিন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে, দৈব দুই বিপাকে পড়লে এছাড়া আরো 30 দিন তারা দায়িত্ব পালন করতে পারে।